Assalamu alaikum. Welcome everybody to today's session. তো আজকে আমাদের মূলত ফার্স্ট ক্লাস যেখানে আমরা পড়াশোনা শুরু করব। এর আগে আমরা তোমাদের সাথে ওরিয়েন্টেশন নিয়েছিলাম, যেখানে তোমাদের সাথে পরিচিত হয়েছি, বিভিন্ন বিষয়, ইউনিভার্সিটি এবং কোর্স সম্পর্কে কিছু আলাপ করেছি। আজকে মূলত আমরা পড়াশোনায় যাব। তার আগে তোমাদেরকে আমরা বইয়ের নামটি বলে দিয়েছি গ্রুপে, সবাই পেয়েছো কি? জি স্যার। জি স্যার। স্যার বইয়ের পাতার কালারটা কি স্যার এরকম হবে? এটা এডিশনের কারণে চেঞ্জ হতে পারে, বাট নেম রাইটার সেম। এই লাইব্রেরিতে গেলে সেম নাম এরকম নাম বললে পাওয়া যাবে না স্যার? হ্যাঁ, লাইব্রেরিতে বলবে অ্যাকাউন্টিং কাইসো, কাইসো বললে সবাই চিনে। এখানে তো তিনজন রাইটারের নাম আছে, কাইসোটা বললে সবাই চিনে। ওকে জি স্যার। তো আমরা এই বইয়ের যে চ্যাপ্টারটি আজকে শুরু করব, তোমাদের সাথে আমি শেয়ার করব স্লাইড। তোমরা দেখতে পাচ্ছ কিনা? তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। Okay, fine. This is the name of the book, Accounting Principles, and edition is given here, 11th edition, and the name of the writer is Wigand, Kimmel and Kaiso. এই যে লাস্ট যে নেমটা কাইসো, কাইসো বললে সবাই এই বইটা চিনে। ওকে, তো তোমাদেরকে বলেছিলাম you will collect the book either from library or you can also purchase the book from the market, so whatever you like and which is feasible to you, তোমাদের যেটা সুবিধা হয় সেটাই তোমরা করতে পারো। তো মূলত তোমরা এই জানো অ্যাকাউন্টিং আগে পড়ে এসছো, এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 মানে ফার্স্ট পার্ট, এই পার্টে এখানে আমরা যেগুলি পড়বো এগুলি তোমাদের আগে জানা আছে। হয়তো আগে তোমরা বাংলায় পড়েছো, এখানে আমরা ইংলিশ ভার্সনে পড়বো। তো এই কারণে হয়তো নতুন কিছু টার্ম থাকতে পারে। যদি তোমাদের কাছে কোনো কিছু আননোন থাকে এবং ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এরকম মনে হয়, দেন রেজ ইউর কোশ্চেন, রেজ ইউর ভয়েস, হাত তুলবে, বলবে বুঝি নাই বা কোশ্চেন আছে। তো আমরা সেগুলিকে এক্সপ্লেইন করব যাতে করে সবাই বুঝতে পারো। আমাদের টার্গেট থাকবে, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এখানেই বোঝার চেষ্টা করব আমরা, কারণ এখানে যা পড়বো তার উপরে বেস করেই আমাদের পরীক্ষা বা অন্যান্য বিষয়গুলি থাকবে। এই কারণে এখানে সবাই বোঝার চেষ্টা করবে, না বুঝলে হাত তুলবে, কোশ্চেন করবে। দেয়ার ইজ নো হেসিটেশন করবে না, কোনো রকমের শাইনেস যাতে না থাকে। ওকে, so this is the first chapter of the book, and this is the accounting in action, name of the chapter. And in this chapter basically we will focus on the explain what accounting is and identify the users and uses of accounting and accounting equation. There are different other topics. Today we will focus only 3 topics: definition, users, and fundamental business concept. And if we have time, we'll go for discussing about the accounting equation as well. So at first we have some idea of accounting. So আমরা যদি বলি যে তোমরা সবাই তো বিভিন্ন ট্রানজাকশন করো রেগুলারলি, প্রতিনিয়তই অনেক পারচেজিং, সেলিং এর সাথে আমরা সবাই জড়িত কোনো না কোনো ভাবে। ইভেন ইফ ইউ পারচেজ আ পেন, তুমি যদি একটি কলম কিনো দোকান থেকে, সেক্ষেত্রে কি হয় ঘটনাটি, ইউ আর পারচেজিং, দ্যাট মিনস ইউ আর পারচেজিং আ পেন অর গুডস এন্ড ইউ আর পেইং মানি টু দা শপার। তুমি সেলসম্যানকে তুমি টাকা দিচ্ছ, এর বিনিময়ে সে তোমাকে একটি কলম দিল, তাই না? এখানে পার্টি কয়টা? দেয়ার আর 2 পার্টিস, এন্ড ইউ আর পেইং দ্য মানি and he is giving you the goods. তো এরকমের যত ইনসিডেন্ট আছে, যত রকমের ঘটনা রয়েছে, সেগুলিকে আমরা বলতে পারি ট্রানজাকশন। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। এই ট্রানজাকশন যখন হয়, and especially in case of business transaction, ট্রানজাকশন বিজনেস নন বিজনেস হতে পারে। তার মানে তুমি ফ্রেন্ডের সাথে কথা বলছো, কমিউনিকেট করছো, এটাও এক ধরনের ট্রানজাকশন, বাট এটা ইজ নন বিজনেস। এবং বিজনেস ট্রানজাকশন যেখানে মনিটারি বিষয়টি থাকবে, মানে টাকার লেনদেনের বিষয়টি থাকবে, ইকোনমিক ইভেন্ট থাকবে, সেগুলি হলো বিজনেস ট্রানজাকশন। এবং অ্যাকাউন্টিং এ সেগুলি রেকর্ডেড হবে, সেগুলি কনসিডার করবো আমরা
যেগুলির সাথে টাকার লেনদেনের বিষয় থাকবে। তো আমরা যেখানেই দেখবো যে দেয়ার ইজ এ ট্রানজাকশন এন্ড ইট ক্যান বি মেজার্ড বাই মানি, বা টাকা দিয়ে এটা পরিমাপ করা যায়, সেগুলিকে আমাদের লেনদেন হিসেবে গণ্য করব এবং আমরা সেগুলি লিপিবদ্ধ করব বা রেকর্ড করব। তো ওই ধরনের ট্রানজাকশন গুলি আমাদের অ্যাকাউন্টিং ট্রানজাকশনের মধ্যে আসবে। ওকে, তাহলে মূলত অ্যাকাউন্টিং এর পারপাসটা কি, কি জন্য আমরা অ্যাকাউন্টিং শিখবো বা জানবো বা মেনটেন করব? তো পারপাস যদি আমরা বলি, যে সেক্ষেত্রে মেইন পারপাস হলো টু আইডেন্টিফাই, record and communicate the economic events of an organization to interested users. তিনটি বিষয় আছে এখানে, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, কি কি? ফার্স্ট অফ অল আমরা কি বললাম? পারপাস অফ অ্যাকাউন্টিং ইজ টু আইডেন্টিফাই। আইডেন্টিফাই করা মানে কি? যাচাই করা স্যার। আমরা দেখব যে এটা ইকোনমিক ইভেন্ট কিনা। কি আইডেন্টিফাই করব? যে আমরা দেখব যে এই যে ট্রানজাকশনটি হচ্ছে, এখানে আমাদের কোনো টাকার অঙ্ক আছে কিনা, কোনো টাকার বিনিময় বা মানিটারি ট্রানজাকশন হলো কিনা, এটা আমরা আইডেন্টিফাই করব। তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বললে, তুমি তোমার ফ্রেন্ডকে কল দিয়েছো, এটি একটি ট্রানজাকশন হয়েছে, তার সাথে কমিউনিকেশন হয়েছে, বাট এখানে তো টাকার আদান প্রদান হয়নি। তাহলে আমরা না। এটাকে ইকোনমিক ইভেন্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারবো না, যদিও এটা এক ধরনের সোশ্যাল ট্রানজাকশন। তুমি ফ্রেন্ডের বাসায় ঘুরতে গিয়েছো, এটাও এক ধরনের ট্রানজাকশন, সোশ্যাল ট্রানজাকশন, বাট ইট ইজ নট কনসিডার্ড ইকোনমিক ইভেন্ট। এই কারণে প্রথমেই আমরা আইডেন্টিফাই করব এটি একটি পারপাস, এন্ড সেকেন্ডলি আমরা রেকর্ড করব। যদি আইডেন্টিফাই করতে পারি যে ইট ইজ অ্যান ইকোনমিক ইভেন্ট, দেন উইল গো ফর রেকর্ডিং দ্য ট্রানজাকশন। এন্ড রেকর্ডিং মিন্স আমরা এটা লিপিবদ্ধ করব। আমাদের একটি ফরম্যাট আছে অ্যাকাউন্টিং এর, যে কিভাবে এগুলিকে রেকর্ড করতে হয়, সেই সিস্টেম অনুযায়ী তখন আমরা এটাকে রেকর্ড করব। এবং কখন রেকর্ড করব? যদি আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি যে দিস is a transaction and it is an economic or business transaction. And thirdly, communicate, মানে ট্রানজাকশন হয়ে গেল, রেকর্ড হয়ে গেল, এরপরে আমরা এটাকে সামারাইজ করে যখন এটাকে একটি ফরম্যাট দাঁড় করাবো, তখন এটাকে কাদের জন্য আমরা এগুলি করছি, রেকর্ডিংটা কাদের জন্য? আমরা মূলত করছি এটাকে কমিউনিকেট করার জন্য। কমিউনিকেট করব কাদের সাথে? টু দা ইন্টারেস্টেড ইউজার্স। ইন্টারেস্টেড ইউজার্স বলতে একটি কোম্পানির যারা ইন্টারেস্টেড ইউজার্স, যারা স্টেক হোল্ডার্স, যাদের কোনো না কোনো ইন্টারেস্ট রয়েছে ইন দ্যাট কোম্পানি, ইন দ্যাট ফার্ম। যেমনি তুমি কোম্পানির মালিক, so you are the interested users, তুমি কোম্পানির কাস্টমার, so you are the interested users, তুমি কোম্পানির ইনভেস্টরস, so you are the interested users। তার মানে যারাই কোম্পানির সাথে রিলেটেড, এবং এদেরকে এক কথায় বলা হয় স্টেক হোল্ডার্স। এই শব্দটি মনে রাখবে, স্টেক হোল্ডার্স। যারাই স্টেক হোল্ডার্স, দে আর দ্য ইন্টারেস্টেড ইউজার্স। আর তাদের জন্যই মূলত আমরা রেকর্ড করে থাকি এবং তাদের সাথে আমরা কমিউনিকেট করি। এদেরকে যদি আমরা ভাগ করি, দেয়ার আর টু টাইপস অফ ইন্টারেস্টেড ইউজার্স। এদের মধ্যে একটা পার্টি হলো ইন্টারনাল, আর একটি পার্টি হলো এক্সটার্নাল। ইন্টারনাল যারা কোম্পানির সাথে সংশ্লিষ্ট, এর ম্যানেজার্স, এর এমপ্লয়িজ, এরা হলো ইন্টারনাল। আর এক্সটার্নাল বলতে যারা কাস্টমার্স, যারা ইনভেস্টরস, যারা কোম্পানির বাইরের পার্টি যারা। এই যে দুইটা পার্টি, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, এদের সাথে আমরা কমিউনিকেট করব, এবং এটাই হলো মূলত অ্যাকাউন্টিং এর পারপাস। আমরা যদি সহজ করে বলি যে আমরা অ্যাকাউন্টিং এর পারপাস হলো, প্রথমেই আমরা আইডেন্টিফাই করব যে ওয়েদার ইট ইজ অ্যান বিজনেস ট্রানজাকশন আর নট, এন্ড সেকেন্ডলি আমরা যদি এটাকে দেখি যে আসলে এটা একটি ইকোনমিক ট্রানজাকশন, দেন উইল গো ফর রেকর্ডিং। এবং রেকর্ডিং প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে at a particular time period, then we'll go for communicating to the interested users. আর interested users কারা, সেটা আমরা আগেই বলেছি যে ইন্টারনাল আর এক্সটার্নাল হতে পারে। এবং ইন্টারনাল কারা? ম্যানেজার্স, এমপ্লয়িজ, এন্ড এক্সটার্নাল হলো ইনভেস্টরস এন্ড কাস্টমার্স। এদের সাথে কোম্পানি সম্পর্কে আমরা কমিউনিকেট করব, তার মানে এদেরকে জানাবো যে কোম্পানির অবস্থা এই, আমরা এতগুলি ট্রানজাকশন হয়েছে, কোম্পানির বর্তমান অবস্থা এই, এটা আমরা এদেরকে জানাতে পারবো। এই জানানোর কাজটাই হলো কমিউনিকেট। তার মানে এখানে তিনটি পারপাস অ্যাকাউন্টিং এর। ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার।
সবাই কি বুঝছো? তাহলে আমরা কি আইডেন্টিফাই করব বলো তো? স্যার এটা ইকোনমিক ইভেন্টস কিনা এটা যাচাই করব এক্স্যাক্টলি, স্যার। এক্স্যাক্টলি। আর রেকর্ড করার পরে কমিউনিকেশনটা কাদের সাথে করব? স্যার ওই যে ইন্টারনাল এবং এক্সটার্নাল যারা ইন্টারেস্টেড তাদের সাথে। ইউজার্স। ইন্টারনাল ইউজার্স কারা? স্যার ওই যে ম্যানেজার, এমপ্লয়ি এরা। এক্স্যাক্টলি। আর এক্সটার্নাল কারা? স্যার ইনভেস্টর অর স্যার কাস্টমার। কাস্টমার্স। গুড, ভেরি গুড। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু, পারপাসটা বুঝছো সবাই। এরপরে আমরা দেখব যে এই যে তিনটি বললাম এটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করে দেখাই এখানে, যে প্রথমে আমরা আইডেন্টিফাই করছি এখানে গ্রাফিক্যালি বা যে উইথ ইমেজ দিয়ে দেখানো আছে। প্রথমেই দেখো যে দেয়ার আর টু পারসনস এন্ড দে আর কমিউনিকেটিং। এখানে সিলেক্ট ইকোনমিক ইভেন্ট। ইকোনমিক ইভেন্ট হচ্ছে কিনা, এখানে মনিটারি ট্রানজাকশন হচ্ছে, দেখাই তো যাচ্ছে, দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে আমরা এখানে সিলেক্ট করলাম বা আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ ইট ইজ অ্যান ইকোনমিক ইভেন্টস, সো ইট ইজ এ ট্রানজাকশন, এবং এই কাজটি হলো আইডেন্টিফিকেশন। এরপরে কি হচ্ছে দেখো, সেকেন্ড পার্টে রেকর্ডিং হচ্ছে, তার মানে আমরা এটাকে রেকর্ড করছি, এটা রাইট ডাউন করছি, নোট ডাউন করছি। এবং এর পরের স্টেজে দেখো কমিউনিকেশনে কি হচ্ছে, প্রিপেয়ার অ্যাকাউন্টিং রিপোর্টস। এই অ্যাকাউন্টিং রিপোর্টস কাদের জন্য? ফর দা ইউজার্স। ওকে, তাহলে the accounting process includes the bookkeeping function. অ্যাকাউন্টিং এর মধ্যে বুককিপিং ফাংশন রয়েছে। তাহলে বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং ইজ নট সেম। বড় কোনটা বা বৃহৎ অর্থে কোনটা বলতো, আর ছোট পরিসরে কোনটা, আর বড় পরিসরে কোনটা? বুককিপিং এন্ড অ্যাকাউন্টিং কোনটা ছোট কোনটা বড়? পারবে বলতে পারবে না? বুককিপিং বলতে রেকর্ডিং এর যে কাজটি, বুককিপিং মানে কি রেকর্ডিং। এখানে আমরা যে কাজগুলি করছি এটা হলো বুককিপিং। বুককিপিং মানে কি রেকর্ডিং। মানে যে আমরা যে কোনো বিজনেসে তাদের যে একটি অ্যাকাউন্টিং এর কি থাকে, বুক থাকে বা খাতা থাকে যেটাকে আমরা বলি, তো এটা মেইনটেইন করা, এটাকে এখানের মধ্যে নিয়মিত রাইট ডাউন করা, এটা মেইনটেইন করা, এটাই হলো বুককিপিং। আর অ্যাকাউন্টিং এর মধ্যে তো শুধু এই রাইট ডাউন করা এই ফাংশনটি না, আরো ফাংশন রয়েছে, যেমনি কমিউনিকেশন রয়েছে, অ্যানালাইসিস রয়েছে, তারপরে আইডেন্টিফিকেশন, এই সবগুলি মিলেই হলো অ্যাকাউন্টিং। তাহলে বড় অর্থে বা এরিয়া বেশি কার আর ছোট কার? অ্যাকাউন্টিং এর। অ্যাকাউন্টিং। তাহলে বড় হলো অ্যাকাউন্টিং, আর অ্যাকাউন্টিং এর মধ্যে একটি হলো বুককিপিং। তাহলে ইউ গট দ্য ডিফারেন্স। জি স্যার। তার মানে অ্যাকাউন্টিং এরই একটি পার্ট হলো বুককিপিং। বুঝছে সবাই? জি স্যার। জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা এখানে জানলাম 3 অ্যাক্টিভিটিজ অফ অ্যাকাউন্টিং, এবং আমরা আগেই বলেছিলাম যে ইউজার কারা, ইন্টারনাল বলেছিলাম না আমরা? জি স্যার। এখানে দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ইউজার কিন্তু ইন্টারনাল কারা কারা, মার্কেটিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্সেস, ম্যানেজমেন্ট, এরা হলো ইন্টারনাল। একটি কোম্পানির মধ্যে মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, যারা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস এটা ইন্ট্রোডিউস করে কাস্টমারের কাছে, বা মার্কেটিং করে, এটা হলো মার্কেটিং। ফাইন্যান্সের কাজ কি? তারা দে উইল রেজ ফান্ড এন্ড দে উইল ইউটিলাইজ দ্য ফান্ড, ম্যানেজ দ্য ফান্ড, এগুলি তারা করবে যারা ফাইন্যান্স ডিভিশনে কাজ করবে। and human resources, they will manage the human resource includes all the employees, so all the staffs, এদেরকে ম্যানেজ করবে কারা? হিউম্যান রিসোর্স। and ম্যানেজমেন্ট বলতে যারা সবকিছুকে ম্যানেজ করবে, এবং সবাই পার্ট অফ ম্যানেজমেন্ট। তো এই যে বিভিন্ন পার্টি এখানে দেখানো হচ্ছে, এরা কারা? ইন্টারনাল ইউজার্স। গট দি পয়েন্ট? জি স্যার। এখানে তোমার ইমেজের মাধ্যমে তোমাদেরকে
পরিচিত করানো হচ্ছে দিস আর দ্য ইন্টারনাল ইউজার্স। স্যার হিউম্যান যেটা বলছেন যে হিউম্যান রিসোর্স আছে, হিউম্যান রিসোর্সটা বলতে গেলে কোম্পানির কোন ক্ষেত্রে সেটা বোঝাচ্ছে? কোম্পানি হিউম্যান রিসোর্সের কাজটা কি স্যার? হিউম্যান রিসোর্স বলতে কোম্পানির এমপ্লয়ি সবাই, যারা সবাই। স্টাফ, যারা এখানে এক কথায় কাজ করে সবাই হিউম্যান রিসোর্স। জি স্যার। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। বা অন্য কথায় আমরা স্টাফ বলতে পারি, লেবার বলতে পারি, এমপ্লয়ি বলতে পারি, সবাই হলো হিউম্যান রিসোর্স, মানে যারা এখানে কাজ করে সবাই। দেন এক্সটার্নাল ইউজার্স দেখি এবার আমরা। এক্সটার্নালের মধ্যে তো আমরা আগেই বলেছিলাম কারা? ইনভেস্টর্স, ইনভেস্টর্স, তারপরে ক্রেডিটর্স। ক্রেডিটর্স কারা? হু প্রোভাইড লোন টু দ্য কোম্পানি। ইনভেস্টর কারা? হু ইনভেস্ট ইনভেস্ট করে কোম্পানি। কোম্পানির যারা শেয়ার কিনবে তারা হলো ইনভেস্টর, আর যারা লোন দেবে তারা হলো ক্রেডিটর্স। ক্রেডিটর্স। এখন ইন্টারনাল, এক্সটার্নাল এবং অন্যান্য যত পার্টি আছে সবাইকে আমরা এক কথায় কি বলি বলো তো? অ্যাকাউন্টিং। না না, এদেরকে এক কথায় এক্সটার্নাল ইউজার। এক্সটার্নাল ইউজার, ইন্টারনাল ইউজার সবাইকে একটি শব্দে বলা যায়, সেই শব্দটা কি বলেছিলাম? স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স। এদেরকে কি বলা হয়? স্টেক হোল্ডার্স। স্টক না কিন্তু, স্টেক, এস টি এ কে ই, স্টেক হোল্ডার্স। মনে থাকবে? জি স্যার। Stakeholders means who have interest in the company, any party, এটা এক্সটার্নাল হোক ইন্টারনাল হোক, যাদের কোম্পানিতে কোনো না কোনো ইন্টারেস্ট রয়েছে, কোনো না কোনো বেনিফিট রয়েছে, তারাই হলো স্টেক হোল্ডার্স। ক্লিয়ার? ফাইন। তাহলে আমরা ইন্টারনাল কারা, এক্সটার্নাল কারা দেখলাম। এরপরে আমরা দেখব কোশ্চেন। generally accepted accounting principles. Generally accepted accounting principles, তার মানে এই যে অ্যাকাউন্টিং এর কথা বলছি আমরা, এই অ্যাকাউন্টিং মেনটেন করার জন্য কিছু নিয়ম কানুন থাকতে হবে, তাই না? সে নিয়ম কানুন না থাকলে কি হুইমজিক্যালি যে যার মতো চলবে? যেমনি আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি, এর একটা নিয়ম কানুন আছে যে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, টাইম বলে দিয়েছি, সবাই অ্যাটেন্ড করেছো, তারপরে শুরু করেছি, এরকম কিছু নিয়ম কানুন আছে না সব কাজের? জি স্যার। এখন তো আর তোমরা অনলাইনে ক্লাস করবে এই কারণে কি বেডে শুয়ে শুয়ে করবে? কারণ কিছু নিয়ম কানুন আছে তো, যেটা যে ফর্মাল সেশন, তো এটা তো করা উচিত হবে না। আবার হয়তো চিন্তা করলে যে আমি তো বাসায় আছি, তাহলে এখন মানে উইদাউট ড্রেস খালি গায়ে বসে থাকলাম, সেটাও তো হয় না। হয় কি? তার মানে কিছু নিয়ম কানুন রয়েছে। তারপরে এখন যদি এখানে তোমার আশেপাশে নয়েজ থাকে অনেক, কেউ এসে চিৎকার চেঁচামেচি করে, এটা তো হয় না। তো এই যে রুলস বা কোডস অফ কন্ডাক্ট এগুলি রয়েছে, তো সব কাজের ক্ষেত্রে এগুলি রয়েছে। So when we are maintaining the accounting, so we need to maintain some rules and regulations. A rules and regulations হলো certain sets of rules and regulation, এই সবগুলিকে একসাথে আমরা বলছি generally accepted accounting principles. These are the principles, and generally accepted means it is accepted, and it is accepted to all worldwide, to every country, to every farm, every business, and everybody should abide by the rules and regulations. এখানে যে রুলস রেগুলেশনস গুলি রয়েছে, যে প্রিন্সিপালস গুলি রয়েছে, সেগুলি সবাই ফলো করবে, সবাই মেনটেন করবে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। হ্যাঁ, একটু হোল্ড করো, আমি আকিব ভাই। জি। আচ্ছা ভাই, আপনাদের ক্লাসটা শুরু হয়েছে ইংলিশ?
জি ভাইয়া, গতকালকে একটা হয়েছে তো। ভাইয়া ওখানে আমার একটু গ্রুপে জয়েন করে দিও তো। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, জয়েন করে দিব না ইনশাল্লাহ। আমরা তো জানতাম না আপনার ইংলিশটা দিতে গেছে, জানা থাকলে আগেই জয়েন করাই দিতাম। আচ্ছা ভাইয়া জয়েন করে দিও, যোগাযোগটা করা হয় না তো এই জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যারে কি ক্লাস নিছে কালকে একটু বলতে পারবা? কালকে আমাদেরকে বেসিক সেন্টেন্স মানে কিভাবে গঠন করতে হয় বা কিভাবে হয় ওটা শিখেছে আর কি। প্রেজেন্ট টেন্স এটা দেখাইছে। গ্রুপে দেয়া আছে, রহিম সব আপলোড করে দিয়েছে গ্রুপে। ওকে ফাইন, আমরা যেটা বলছিলাম, তো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এর মধ্যে সবগুলি রুলস রেগুলেশন রয়েছে যেগুলি সবাই মেনটেন করবে। কোথায় মেনটেন করবে? ওয়ার্ল্ড ওয়াইড, মানে সব দেশেই করবে। এটা শুধু যে বাংলাদেশে করবে বা আমেরিকাতে করবে বিষয়টি না, যেটি সব দেশেই করবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ, এটাকে শর্টলি কি বলে? গ্যাপ, GAAP। আচ্ছা, তাহলে এখানে গ্যাপ কি এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। দেখো এর পাশেই যেমনি গ্যাপ লেফট হ্যান্ড সাইডে বলাই আছে, দ্য অ্যাকাউন্টিং প্রফেশন হ্যাজ অ্যাটেম্পটেড টু ডেভেলপ আ সেট অফ স্ট্যান্ডার্ডস দ্যাট আর জেনারেলি অ্যাকসেপ্টেড and universally practiced. Universally practiced means all over the world সবাই প্র্যাকটিস করে। তাহলে গ্যাপটা কি? লেফট হ্যান্ড সাইডে যেটি লেখা আছে এটি মনে রাখতে হবে যে গ্যাপ হলো একটি, যে অ্যাকাউন্টিং প্রফেশন হ্যাজ অ্যাটেম্পটেড। অ্যাকাউন্টিং প্রফেশন বলতে এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই এটাকে অ্যাডাপ্ট করেছে, কিছু স্ট্যান্ডার্ড সেট করেছে যেটা সবাই মেনে চলবে, এটাই হলো গ্যাপ। তো আমরা গ্যাপ সম্পর্কে একটু আইডিয়া নিলাম। এই গ্যাপের মধ্যে দেয়ার আর ডিফারেন্ট প্রিন্সিপালস, অনেকগুলি প্রিন্সিপাল রয়েছে যেগুলি আমরা শিখব এবং ফলো করব। এর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রিন্সিপালস ইজ হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। যে এক নাম্বার প্রিন্সিপাল হলো হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। এটা কি? Historical cost principle dictates that companies record assets at their cost. কোম্পানি যখন তার অ্যাসেট রাইট ডাউন করবে, রেকর্ড করবে, তখন এর কস্ট কি হবে সেক্ষেত্রে বলা হয়েছে যে রেকর্ড অ্যাসেটস অ্যাট দেয়ার কস্ট। কস্ট বলতে যে এটা আমরা যে কিনলাম, এই অ্যাসেটটি যে আমরা অ্যাকোয়ার করলাম, তো সেই যত টাকায় আমরা অ্যাকোয়ার করলাম সেটাই আমরা রেকর্ড করব। এই নিয়মটাই হলো হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। এবং এই অ্যাসেটের ভ্যালু কমতে থাকবে, প্রতি বছর কমতে থাকবে, যেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। তার মানে এটার ভ্যালুটা কমতে থাকবে এবং আগামী বছর যখন এই অ্যাসেটের আমরা কস্ট হিসেব করব তখন একটু কমে যাবে। তো এই প্রিন্সিপালটাই হলো হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। দেন ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা কি? This states that assets and liabilities should be reported at fair value. Fair value বলতে the price received to sell an asset or settle a liability. যেই দামে আমরা কিনলাম বা বিক্রি করলাম সেটাই হলো ফেয়ার ভ্যালু। তার মানে কোনো অ্যাসেটের ভ্যালু মনে করো 1 লাখ টাকা, মার্কেটে এর প্রাইস, আমরা এটা যখন বিক্রি করলাম 1 লাখ টাকায় কেউ কিনতে চাইলো না, আমরা বিক্রি করলাম 80,000, তাহলে এখানে ফেয়ার ভ্যালু হলো 80,000, যদিও এর মার্কেট ভ্যালু 1 লাখ। তার মানে আমরা যেই দামে এটাকে সেল করলাম, ব্র্যাকেটের মধ্যে যেটি লেখা আছে দেখো, দ্য প্রাইস রিসিভড টু সেল অ্যান অ্যাসেট অর সেটেল আ লায়াবিলিটি। বিক্রি করে যে টাকাটি পেলাম সেই প্রাইসটি হলো ফেয়ার ভ্যালু। ওকে, জি স্যার। যদিও মার্কেট ভ্যালু কম বেশি হতে পারে। তারপরে কিছু অ্যাসাম্পশন রয়েছে। অ্যাসাম্পশন গুলি কি কি দেখো, মনিটারি ইউনিট অ্যাসাম্পশন, এটা আমরা আগেই বলেছি যে that companies include in the accounting records only transaction data that can be expressed in terms of money, যেটি মানি
বা মনিটারি টার্মসে অ্যাকসেপ্টেড সেটাই আমরা রেকর্ড করব। মনিটারি ট্রানজ্যাকশন যেগুলো, এই অ্যাজাম্পশনকে বলা হয় মনিটারি ইউনিট অ্যাজাম্পশন। আরেকটি অ্যাজাম্পশন হলো ইকোনমিক এন্টাইটি অ্যাজাম্পশন। এটা কি? It requires that activities of the entity be kept separate and distinct from the activities of its owner and all other economic entities. Suppose you are starting a new business. তোমার বিজনেস এবং তুমি দুটো কিন্তু ডিফারেন্ট। তুমি একটা এন্টিটি, তুমি একটা সত্তা, এবং তোমার বিজনেস একটি ডিফারেন্ট আর ডিস্টিংক্ট এন্টিটি। তুমি একটা সত্তা, বিজনেস আর একটা সত্তা। এই অ্যাজাম্পশনটাই হলো ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। তার মানে তুমি তোমার বিজনেস দুইটা এক না। তুমি তোমার বিজনেসে টাকা দিয়েছো, তার মানে ইউ আর ইনভেস্টিং ইন ইওর বিজনেস। মানে তুমি একটা এন্টিটি, তুমি একটা পার্টি, বিজনেস আর একটা পার্টি। এভাবে চিন্তা করা বা এভাবে দেখা, এই অ্যাজাম্পশনটাই হলো ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। তো আমরা এই যে অ্যাজাম্পশন গুলি বললাম বা যে প্রিন্সিপালস গুলি বললাম, এগুলি সবাই একমত পোষণ করা হয়েছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এর আন্ডারে। যে আমরা এভাবেই চিন্তা করব, যে বাংলাদেশে এভাবে চিন্তা করবে, আমেরিকাতে অন্যভাবে, তা না। এটা সব দেশের অ্যাকাউন্টিং এভাবেই চিন্তা করবে, এভাবেই প্র্যাকটিস করবে। এ কারণে এটা গ্যাপের আন্ডারে এসছে। ওকে, তাহলে আমরা অ্যাজাম্পশন কয়টি জানলাম? দুটি অ্যাজাম্পশন, একটা হলো মনিটারি ইউনিট অ্যাজাম্পশন, আর একটা হলো ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। আর প্রিন্সিপালস কি কি জানলাম? হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল, এরকম আরো কিছু প্রিন্সিপাল আছে, আমরা সেগুলি আরো পরে জানবো। এখন এই প্রিন্সিপালস এবং অ্যাজাম্পশন এই কয়টি জানলাম। না বুঝলে বলো, বা কোনো কোশ্চেন থাকলে বলো। বুঝছো সবাই? Yes, sir. ওকে, ফাইন। তোমরা ইন্ট্রোডাকশন টু বিজনেস একটি কোর্স আছে, সেটা কি শুরু করেছো? স্যার গতকালকে স্যারকে ফোন দিছিলাম, স্যার আজকে ফোন দিয়ে জানানোর কথা ছিল, স্যার এখনো ফোন দেয় নাই। আচ্ছা, চেয়ারম্যান স্যারকে? জি স্যার। আচ্ছা, তো তোমরা ওই ক্লাস শুরু করলে ওখানে ইন্ট্রোডাকশন টু বিজনেসে এই যে ফর্মস অফ বিজনেস ওনারশিপ যে টপিকটি এখন দেখা যাচ্ছে, এইটি ওই কোর্সে ডিটেইল আছে। এই কারণে আমরা অ্যাকাউন্টিং এ এটা আর খুব বেশি হাইলাইট করব না। ওই কোর্সে তোমরা ডিটেইলস জানবে। এখানে জাস্ট এতটুকু জেনে রাখো যে ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন বলতে যে বিজনেস কয়েক রকমের হয়ে থাকে। এর মধ্যে একটি হলো প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ এন্ড কর্পোরেশন, তিন ধরনের হয়ে থাকে। প্রোপ্রাইটরশিপ হলো যেটিকে আমরা বলি এক মালিকানা, পার্টনারশিপ যাকে বাংলায় বলা হয় অংশীদারি কারবার, এবং কর্পোরেশন হলো যেটি হলো কোম্পানি। কোম্পানি আবার প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে। তো এতটুকু এখানে জানলাম আমরা, আর বাকি ডিটেইলস ওই কোর্সে এটা পড়ানো হবে, এই কারণে আমরা ডিটেইলসে গেলাম না। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটি কোশ্চেন আছে, এই কোশ্চেনটি সলভ করবে তোমরা। এটার আগে একটি প্যারা পড়তে হবে, একটি প্যারাগ্রাফ আছে যে কেলগ এন্ড জেনারেল মিলস। এর আগে একটি স্লাইড আমরা স্কিপ করে গিয়েছি, এটা পড়লে তোমরা ওইটার আনসার করতে পারবে। ওইটা তোমরা পড়ে নিও, পড়ে তারপরে ওইটা আনসার করবে এই কোশ্চেনের। কোন কোশ্চেন? এই যে এটা, combining the activities of the log and general mills would violate the, এটা এই কোশ্চেনের আনসারটা তোমরা বের করবে পরে। আগে ওই এই জেনারেল মিলস এর যে ওইখানে যে প্যারাটা আছে সেটা পড়ে নিবে, পড়লে এই কোশ্চেনের আনসারটা পাবে।
এরপরে এই কোশ্চেনটি দেখো, এটি তোমাদের পারার কথা, যে অলরেডি আমরা আলাপ করেছি। কোশ্চেনটি পড়ো, দেখো, আ বিজনেস অর্গানাইজড অ্যাজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি আন্ডার স্টেট ল হ্যাভিং ওনারশিপ divided into shares of stock is a পার্টনারশিপ। কর্পোরেশন স্যার। separate legal entity. Separate legal entity হলো কর্পোরেশন, রাইট। কর্পোরেশনের ক্ষেত্রে এটা আলাদা সত্তা, সোল প্রপ্রাইটরশিপের ক্ষেত্রে আলাদা না, কারণ তুমি নিজেই বিজনেসের মালিক। আর পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনার যারা তারা বিজনেসের মালিক, আলাদা না। প্রপ্রাইটরশিপ তো বললাম, পার্টনারশিপ স্যার প্রোপ্রাইটরশিপ আর সোল প্রোপ্রাইটরশিপের মধ্যে একই। পার্থক্য কি স্যার? একই। সোল বলতে এক মালিকানা, আর প্রপ্রাইটরশিপ বলতে মালিকানা। মালিকানা তো মেবি একজন, দুইজন, তিনজন হতে পারে। আর সোল বলতে এক মালিকানা, আর ওইটার মিনিং হয় যে মালিকানা, মালিকানা সত্তা। তো এটা আমরা জানলাম। এরপরে যে বিষয়টি আলাপ করব সেটি হলো বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটি আজকের ক্লাসের লাস্ট টপিক, অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন আগেও তোমাদের জানা আছে হয়তো। ইকুয়েশনটা কি বলতে পারবে কেউ? A equal to L plus OE। তার মানে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। A ইকুয়াল টু L প্লাস OE, OE, ওনার্স ইকুইটি। এটি এখানে লেখা আছে, দেখো, দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার, উপরে। ওকে, এটি হলো অ্যাকাউন্টিং বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটি মনে রাখতে হবে। এটি সব সময় লাগবে, আজকে লাগবে, 2 বছর 10 বছর পরে সব সময় এটি লাগবে। যে কোনো বিজনেসের জন্য লাগবে, পরীক্ষার জন্য লাগবে, সব জায়গাতে লাগবে, ভাইবার জন্য লাগবে। তার মানে এটি ভুললে চলবে না এবং এটি সব সময় মনে রাখতে হবে। এটি আমরা ডিটেইলসে দেখব। এখানে অ্যাসেট বলতে কি বোঝায়, লায়াবিলিটি কি, ওনার্স ইকুইটি কি, এগুলি তোমাদের জানার কথা। অ্যাসেট কি বলো তো? সম্পদ স্যার। সম্পদ, সে তো বাংলায় বললে, কিন্তু আসলে এটার মানেটা কি? নিজের ব্যক্তিগত সম্পদকে বোঝাচ্ছে স্যার, এটার কথা বলতে চাচ্ছেন স্যার? সম্পদ বা অ্যাসেট, এটি বলতে আসলে কি বোঝায়? মানে কোন জিনিসকে আমরা বলি, কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা একটা অ্যাসেট? কি দেখে? স্যার ব্যবসা শুরুর যে মূলধন, এটাকে ব্যবসা শুরুর ক্ষেত্রে যে মূলধন দিয়ে ব্যবসা শুরু করা হয়। আর কেউ বলবে? আকিব হাসান বলবে? আব্দুর রহিম? স্যার জাতীয় স্যার ইকোনমিক্যাল ট্রানজাকশন হয় তাই আছে। আর কে আছে? তানজিরুল ইসলাম মিয়াদ, শুনতে পাচ্ছ? জি স্যার, জি। বলো তো অ্যাসেট কি? সেটা হচ্ছে স্যার জাতীয় স্যার ইকোনমিক্যাল ট্রানজাকশন হয় স্যার, তাই আছে। আমরা সহজ করে যদি বলি, তোমরা বলার চেষ্টা করেছো, আরো একটু ক্লিয়ারলি বলতে হবে। যদি বলি যে অ্যাসেট ইজ সামথিং হুইচ হ্যাজ ইকোনমিক ভ্যালু, মনে থাকবে? জি স্যার। হুইচ হ্যাজ ইকোনমিক ভ্যালু মানে যার একটি আর্থিক মূল্য আছে, এরকমের যা কিছু, সেটাই হলো অ্যাসেট। অ্যাসেট। ইউ গট দি পয়েন্ট? মনে করো তোমার কাছে মোবাইল আছে, এটা একটি অ্যাসেট। কারণ কি? কারণ ইট হ্যাজ ইকোনমিক ভ্যালু। যার ইকোনমিক ভ্যালু নাই সেটি অ্যাসেট নয়। অন্যভাবে অ্যাকাউন্টিং এর ভাষায় যদি বলি, তাহলে এভাবে বলা যায়, অ্যাসেটস আর ক্লেইমড বাই আইদার ক্রেডিটরস অর ওনার্স। বুঝছো? জি স্যার।
assets are claimed by either creditors or owners. মানে ওনার এবং ক্রেডিটররা তারা যে ক্লেম করতে পারে তাদের নিজস্ব প্রপার্টি হিসেবে, গুডস হিসেবে, সেটাই আছে। যেমনি তুমি বললে এটা আমার মোবাইল, এই যে তুমি ক্লেম করলে, তাহলে ওই যে ক্লেম করতে পারো তুমি, তাহলে মোবাইলটা তোমার ক্লেম করলে ইট হ্যাজ সাম ভ্যালু, তো এটা একটা আছে। আর যার ইকোনমিক ভ্যালু নাই সেটি অ্যাসেট নয়। নয়। ইকোনমিক ভ্যালু নাই এরকমের একটা এক্সাম্পল দিতে পারো? বন্ধুর প্রতি ভালোবাসা আছে, লাভ অ্যান্ড অ্যাফেকশন ইউ হ্যাভ টুয়ার্ডস ইউর ফ্রেন্ডস, বাট ইট হ্যাজ নো ইকোনমিক ভ্যালু। কত টাকার ভালোবাসা বলা যাবে? না। হ্যাঁ স্যার। তাহলে it is not asset, it is an emotion, emotional expression. Okay, fine. তাহলে আমরা অ্যাসেট বুঝলাম, এবারে লায়াবিলিটি। লায়াবিলিটি কি? দায় স্যার। দায় তো বাংলা শব্দ। দায়টা আসলে কি? বাংলা। বাংলা কম ইউজ করতে হবে, এতদিন তো বাংলায় পড়ে এসছো, এই জন্য সব বাংলা আগে চলে আসে। এটা বাংলা কম ইউজ করতে হবে, ইংলিশ শব্দগুলি বেশি ইউজ করতে হবে। তো liability is something we are owing to somebody, or it is an obligation to pay something to somebody. আমরা বলতে পারি it is an obligation, যেটা হলো এক ধরনের obligation to make payment. You got the point? Obligation to make payment মানে এটা আমার কাছে একটা obligation, তাকে পেমেন্ট করতে হবে, এভাবে বলতে পারি। অথবা we are owing to somebody, তার মানে কারো কাছে আমি owe to মানে কি? owe to মানে কি? মানে হলো ঋণী থাকা, কারো কাছে ঋণী থাকা। হ্যাঁ, তার মানে কারো থেকে ঋণী থাকা অথবা কাউকে কিছু পেমেন্ট করতে যে বাধ্যবাধকতা, এটাই হলো লায়াবিলিটিস। মানে কেউ তোমার কাছে কিছু পাবে, তোমার পেমেন্ট করতে হবে, এই বিষয়গুলিকেই বলা হয় লায়াবিলিটি। লায়াবিলিটি। তাহলে হোয়াট ইজ লায়াবিলিটি? কি বলবো আমরা? অব্লিগেশন টু মেক পেমেন্ট আর ওয়িং টু সামবডি। ওকে, জি স্যার। তাহলে আমরা অ্যাসেট জানলাম, লায়াবিলিটি জানলাম, এরপর হলো ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি কি? ইট ইজ অলসো এ লায়াবিলিটি। তাহলে আগে তো লায়াবিলিটি বললাম, এটা আলাদা ভাবে কেন বললাম? বিকজ লায়াবিলিটি মিনস অব্লিগেশন টু থার্ড পার্টি, আর ওনার্স ইকুইটি মিনস লায়াবিলিটি, এটাও এক ধরনের লায়াবিলিটি, and it is an obligation to the owners. এই অব্লিগেশনটা কাদের প্রতি? টু দ্য ওনার্স। আর লায়াবিলিটির যে অব্লিগেশন এটা থার্ড পার্টি, মানে বাইরে। কোম্পানির ওনার কারা? শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার। তাই না? জি স্যার। শেয়ার হোল্ডার হলো কোম্পানির ওনার, মালিক। তাদের কাছে কোম্পানির যে অব্লিগেশন সেটি হলো ওনার্স ইকুইটি। আর বাইরের লোকও তো টাকা পাবে, অব্লিগেশন টু মেক পেমেন্ট টু থার্ড পার্টি, এরকমের যারা আছে, সেটা হলো লায়াবিলিটি। এক্সাম্পল যদি আমরা বলি, তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো, এটা কি লায়াবিলিটি না ওনার সিকিউরিটি? লায়াবিলিটি স্যার। লায়াবিলিটি, বিকজ ব্যাংক তোমার কাছে, কোম্পানির কাছে কি টাকা পাবে, ইউ আর obliged to make payment, you have obligation। আর কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানিতে 10 লাখ টাকা ইনভেস্ট করেছে বাই পারচেজিং শেয়ার, এটা কি? ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি, কারণ এটাও কোম্পানি টাকা নিয়েছে কাদের কাছ থেকে? শেয়ার হোল্ডারদের কাছ থেকে। তার মানে ওনারদের কাছ থেকে টাকা নিয়েছে, এটা হলো এক ধরনের লায়াবিলিটি টু দ্য ওনার্স।
আর ব্যাংক থেকে টাকা নিয়েছে, এটাও হলো এক ধরনের লায়াবিলিটি টু দ্য থার্ড পার্টি। তাহলে লায়াবিলিটি বলতে আমরা বুঝবো থার্ড পার্টি, অব্লিগেশন টু থার্ড পার্টি, আর ওনার্স ইকুইটি বলতে বুঝবো অব্লিগেশন টু ওনার্স। ওনার্স। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। দুইটাই হলো কোম্পানির জন্য কি অব্লিগেশন টু মেক পেমেন্ট। অ্যাসেট নিয়ে আমরা যা বললাম, সো এভরিথিং ইজ দেয়ার, এখানে দেখতে পাচ্ছ তোমরা। অ্যাসেট বলতে রিসোর্স বিজনেস ওনস, provide future services or benefit, cash, supplies, equipment. These are the examples of assets. Asset er example ki cash, supplies, equipment, machineries, এগুলি হলো সব assets এর example. Liabilities নিয়ে আমরা এতক্ষণ অনেক বলেছি, সেগুলোই সামারি করা আছে এখানে দেখো। Claim against asset, debt and obligations. তারপরে ক্রেডিটরস, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পার্টি টু হুম মানি ইজ ওড, পার্টি টু হুম মানি ইজ ওড, এরা হলো ক্রেডিটরস। And accounts payable, notes payable, these are the examples of liabilities. এরপরে ওনার্স ইকুইটি, ownership claim on total assets referred to as residual equity investment by owners and revenues and drawings and expenses. Owners equity সম্পর্কে কি বলছে? আমরা যা বলেছি লাস্টের দুইটা পয়েন্ট প্লাস মাইনাস দেয়া আছে না? জি স্যার। এটার মানেটা কি দেখ? ইনভেস্টমেন্ট বাই ওনার্স এন্ড রেভিনিউ, এগুলি যদি হয় তাহলে ইকুইটি বাড়ে, মানে প্লাস। প্লাস দিয়ে বোঝানো হয়েছে ওনাররা যদি ইনভেস্ট করে তাহলে কি হয়, ইকুইটি ইনক্রিজ করবে, এই কারণে প্লাস। যদি কোম্পানি বিজনেস করে রেভিনিউ জেনারেট করে মানে প্রফিট করে, তাহলে ইকুইটি ইনক্রিজ করবে মানে প্লাস। আর ড্রয়িংস এন্ড এক্সপেন্সেস, ড্রয়িং বলতে তুমি কোম্পানির ওনার, তুমি কোম্পানি থেকে টাকা তুলে নিয়েছো, তাহলে ইকুইটি বেড়েছে না কমেছে? কমেছে, এই কারণে মাইনাস দিয়ে দেখানো হয়েছে। ড্রয়িং করলে ইকুইটি কমে যায় বা ডিক্রিজ করে। আবার এক্সপেন্স, যদি কোম্পানির কোনো এক্সপেন্ডিচার হয়, খরচ হয়, সেক্ষেত্রে সেটাও এখানে ওনার্স ইকুইটি কমে যায়, এই কারণে মাইনাস দিয়ে দেখানো আছে। ওকে, তাহলে ইকুয়েশনকে যদি আমরা এভাবে দেখাই, বেসিক ইকুয়েশন অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, ফার্স্ট পার্টে যেটা আছে উপরের দিকে। আর এক্সপ্যান্ডেড ইকুয়েশন মানে এটাকে একটু ডিটেইলসে যদি আমরা ভেঙে দেখাই তাহলে কি হয়, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিকে ভেঙে দেখানো হয়েছে কি, ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং, ড্রয়িং করলে কমে যায় আমরা আগে দেখলাম মাইনাস, আর রেভিনিউ হলে কি হয় বাড়ে এজন্য প্লাস, এক্সপেন্স হলে কি হয় কমে এজন্য মাইনাস। ওনার্স ইকুইটিকে আমরা একটু ডিটেইলসে লিখলে কি লিখবো, ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এখন এগুলি প্লাস মাইনাস কেন হলো সেটা তো আমরা আগেই বলেছি। জি স্যার। যে ড্রয়িং করলে কমে যায় এই কারণে মাইনাস, রেভিনিউ হলে বেড়ে যায় এই কারণে প্লাস, এক্সপেন্স হলে কমে যায় এই কারণে মাইনাস। যেটা এখানে আবার দেখো নিচে ইনক্রিজ ইন ওনার্স ইকুইটি, কি কি কারণে ইনক্রিজ হয় আবার ডিটেইলসে আবার এখানে বলে দিয়েছি, যে ইনভেস্ট করলে বাড়ে, রেভিনিউ হলে বাড়ে। আবার ডিক্রিজ হয় কিভাবে, এবারে দেখো ড্রয়িং করলে এবং এক্সপেন্স হলে, এটি আবার ডিটেইলসে বলে দিয়েছে এক্সাম্পল সহ। দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ফাইন। আমরা এই অ্যাকাউন্টিং ইকুয়েশন এতটুকু আজকে শিখলাম। এরপরে এর ইউজ মানে ব্যবহার, এটা আগামী ক্লাসে দেখব। কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, সেগুলিও আমরা শিখব।
আজকে এতটুকু আমরা জানলাম। তো আজকে কি কি শিখলাম? 1 নম্বরে আমরা ডেফিনিশন দেখলাম, তারপরে অ্যাকাউন্টিং ইউজার কারা সেটি দেখলাম, তারপরে আমরা স্ট্যান্ডার্ড বা গ্যাপ জানলাম, লাস্ট অফ অল আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন এটি দিয়ে শেষ করলাম। তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকলে ইউ ক্যান রেজ ইউর কোয়েশ্চেন, আর ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি কোশ্চেন থাকলে বলতে পারো, না স্যার বুঝলেও বলতে পারো। স্যার এটা কোন অধ্যায়, এটা কয় নাম্বার অধ্যায় এটা বইয়ের? এটা বইয়ের ফার্স্ট চ্যাপ্টার। তোমরা বই যদি কিনো, এই লেটেস্ট এডিশন কিনবে। এই স্লাইড তো 11th এডিশনের স্লাইড, শুরুতেই দেয়া আছে, লেখা আছে 11th এডিশন লাইব্রেরিতে আছে। যদি লাইব্রেরিতে না, ওখানে দেখবে 11th এডিশন বই, ওটার স্লাইড এটি। আমি স্লাইডটি তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও, এটা দেখো। আর এর আরো বাকি যেটা আছে সেটা তো আমরা আগামী ক্লাসে কন্টিনিউ করব। ওকে, ইনশাআল্লাহ। এর সফট কপিটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, আর অনলাইনে আপলোড করে দিব, ওই লিংকটাও দিব। ওখান থেকে তোমরা অন্যান্য ম্যাটেরিয়ালস গুলি যেগুলি দিব ওখান থেকেও ডাউনলোড করতে পারবে। আমি আপলোড করে তোমাদের লিংক দিয়ে দিব এরপরে। এই আর আজকে আমরা মোটামুটি যারা ছিলাম তারা তো ক্লাসে অ্যাটেন্ড করলাম, যারা ছিল না তাদের জন্য এই ভিডিওটিও আপলোড করে দিব, তারা দেখে নিবে এবং সবাইকে বলবে কেউ যাতে ক্লাস মিস না করে। স্যার স্যার এই যে আমরা যে ক্লাসগুলো যে অ্যাটেন্ড নিতেছি স্যার, এগুলোর উপর কি মার্ক দেওয়া হবে? জি জি, অ্যাটেন্ডেন্সের মার্কস আছে তো তোমাদের। শুরুতে ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম যে 10 মার্কস অ্যাটেন্ডেন্স, 10 মার্কস ক্লাস টেস্ট, 10 মার্কস অ্যাসাইনমেন্ট, এগুলি রয়েছে। এর জন্য প্রতিটি ক্লাসই গুরুত্বপূর্ণ। তো স্যার এই যে আমরা যে ক্লাসের মধ্যে ঢুকতেছি স্যার, এটা রেকর্ড কেমনে হচ্ছে? রেকর্ড তো আমার কাছেই থাকছে, এটা ভিডিও করা আছে, এমনিতেই থাকছে। তারপরে তোমাদের আমার কাছে শিট আসেনি, তখন আমি শিটটা আসলে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে রাখবো তোমাদের। আচ্ছা স্যার। তোমাদের অফিস থেকে শিটটি দিলে তখন আমি ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স দিব, আর কারা কারা অ্যাটেন্ড করলে সেটা তো আমার কাছে রেকর্ড আছেই এখানে। স্যার এখন তো স্যার তো আমরা কোনো ইয়া করতে পারি না, মানে ফর্ম পূরণ করতে পারি না যে এই সাবজেক্ট গুলো নিয়ে আমি ক্লাস করতেছি স্যার। তাহলে ভার্সিটি থেকে এটা তো তোমাদেরকে বলে দিয়েছে যাদের স্প্রিং সেমিস্টারে ডিউস ক্লিয়ার এপ্রিল পর্যন্ত, তারা অটো তাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে ফর সামার। তো তোমার যদি এপ্রিল পর্যন্ত ক্লিয়ার থাকে, তোমার নো টেনশন, তোমার রেজিস্ট্রেশন অটো হয়ে যাবে। এবং সেটাই আমরা 20 তারিখের মধ্যে আমরা টিচাররা জানবো, আমাদের কাছে লিস্ট আসবে, কারণ 22 তারিখ থেকে এক্সাম শুরু। তো এই কারণে ওই লিস্টে দেখবো যে কারা কারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে, ডিউস ক্লিয়ার আছে সেটা দেখবো। এটা ফার্স্ট সেমিস্টারের নতুনদের জন্য না, যারা আগের সেমিস্টারে ক্লাস করেছে তাদের পরীক্ষার জন্য বলছি। জি স্যার। ওকে, জি স্যার। তো আর কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আজকে এখানে শেষ করব। তো সামহাও তোমরা বইটি ম্যানেজ করো, এবং আগামী ক্লাসে কিছু ক্যালকুলেশনও থাকবে, এই কারণে বই, ম্যাটেরিয়ালস বা এই যে ক্যালকুলেটর এগুলি আশেপাশে রাখবে, খাতা রাখবে। এটি সহই ক্লাস শুরু করব। যারা আজকে অ্যাটেন্ড করেনি তাদেরকে বলবে যাতে মিস না করে। আচ্ছা স্যার, এই পরীক্ষার মধ্যে ওদের তো স্যার পরীক্ষা হবে না, আমাদের তো স্যার, আমি তো পরীক্ষা দিব স্যার, এই পরীক্ষার মধ্যে কি আপনি ক্লাস নেবেন? 18 তারিখ পর্যন্ত নিব, এরপরে পরীক্ষা, যাদের পরীক্ষা ওদের ক্লাস এই এক সপ্তাহ হবে না। আর ওরা তো নতুন, ওদের হয়তো আমি ক্লাস নিতে পারি, কিন্তু যাদের পরীক্ষা চলবে, ওদের ওই এক সপ্তাহ ক্লাস হবে না। 18 তারিখের পরে ওদের ক্লাস হবে না, আবার বন্ধের পরে আবার ক্লাস। সেটাই বলতেছি স্যার, তখন তো আমি স্যার ক্লাস করতে পারবো না, তখন আমি ক্লাসটা পাবো কেমনে স্যার? তখন যদি একটা দুইটা ক্লাস নেই, ওটা আমার সাথে যোগাযোগ করে নিও, আর ভিডিও তো থাকবেই, দেখে নিবে, না বুঝলে আমার সাথে কথা বলে নিবে। আচ্ছা জি স্যার। এটা তো তুমি একা রিটেক, এই কারণে সবাই তো আর না। জি স্যার, এই জন্য জিজ্ঞেস করে নিলাম স্যার। ওটা কোনো সমস্যা নাই, এটা আমাদের রেকর্ডেড ভিডিও থাকবে ইনশাআল্লাহ। তো আজকে যদি আর কোনো কোয়েরি না থাকে, আমরা এখানে শেষ করতে চাই।
তো সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।